আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি তোমাদের দোয়ায় ভালো আছি। প্রিয় শিক্ষার্থী, গত 24শে মার্চ 2020 ইংরেজি হতে আজ পর্যন্ত অর্থাৎ করোনাকালীন সময়ে যে কবার তোমাদের সামনে অনলাইন ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি, আজ তার মধ্যে 378 নম্বর ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। প্রিয় শিক্ষার্থী, আজকে 378 নম্বর ক্লাসে তোমাদের সবার প্রতি রইল শুভকামনা এবং আশা করব তোমরা যারা আমার সাথে সংযুক্ত হয়েছ বা হবে, তোমরা ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবে। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। আজকের আলোচনার টপিকস হচ্ছে গ্যালিলিওর রূপান্তর। আজকের আলোচনার টপিকস হচ্ছে কি? গ্যালিলিওর রূপান্তর। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে পদার্থবিজ্ঞানের যুগকে ভিন্ন ভিন্ন ভাগে ভাগ করা হয়েছিল। আমরা দেখছিলাম প্রাচীনকাল বা গ্রিক যুগ, এছাড়াও আমরা দেখছিলাম মুসলিম যুগ, তারপরে ছিল স্বর্ণময় যুগ, এরপরে ছিল আধুনিক যুগ, তাই না? এগুলো আমরা দেখছিলাম। তাহলে এই যে আধুনিক যুগে এসে বিজ্ঞানী আইনস্টাইন পদার্থবিজ্ঞানের অনেক বেশি পরিবর্তন করেছিলেন, অর্থাৎ পদার্থবিজ্ঞানকে যুগোপযোগী করে তুলেছিলেন। তার পূর্বে অর্থাৎ 1550 থেকে শুরু করে 1800 সাল পর্যন্ত ছিল বিজ্ঞানী নিউটন এবং গ্যালিলিও যুগ। এই বিজ্ঞানী নিউটন এবং গ্যালিলিও ভর, সময় এবং স্থানাঙ্ককে কি করছিলেন? ভর, সময় এবং স্থানাঙ্ককে ধ্রুব ধরছিলেন, অর্থাৎ অ্যাবসোলিউট বা ফরম ধরেছিলেন। ঠিক আছে? অর্থাৎ তারা মনে করছিলেন যে ভর, সময় বা স্থানাঙ্ক এগুলি পরিবর্তনশীল হতে পারে না। তা ঠিক পরবর্তীতে অর্থাৎ 18 সালের পরবর্তীতে এসে 19 সালের শুরুর দিকে এসে বিজ্ঞানী আইনস্টাইন দেখাইছিলেন যে ভর, সময় এবং স্থানাঙ্ক সবই পরিবর্তনশীল। ঠিক আছে? এই যে পদার্থবিজ্ঞান কিন্তু অনেক জটিল একটা বিজ্ঞান। এই বিজ্ঞানের সমীকরণগুলির মধ্যে যেমন সহজ সমীকরণ রয়েছে, তেমনি জটিল সমীকরণও রয়েছে। তাই পদার্থবিজ্ঞানীরা এই জটিল সমীকরণগুলিকে ভালোভাবে মানুষের সামনে তুলে ধরার জন্য তারা কি করছিলেন? প্রসঙ্গ কাঠামো ব্যবস্থা প্রচলন করছিলেন, অর্থাৎ প্রসঙ্গ কাঠামোর ব্যবহার শুরু করছিলেন। ঠিক আছে? এই প্রসঙ্গ কাঠামো সম্পর্কে আমরা আগে পড়ছি। প্রসঙ্গ কাঠামো মানে ছিল এমন একটি স্ট্যান্ডার্ড বা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, যে স্থানাঙ্ক ব্যবস্থার সাপেক্ষে কোনো বস্তুকে আরেকটি বস্তুর সাথে তুলনা করা বোঝায় বা কোনো বস্তুর অবস্থান সুনির্দিষ্টভাবে জানা যায়, সেটাকে আমরা বলবো প্রসঙ্গ কাঠামো। ঠিক আছে? এই প্রসঙ্গ কাঠামোর ব্যবহারটা মূলত বস্তুর অবস্থান বা বস্তুকে সঠিকভাবে উপস্থাপন করা এবং বস্তুর গুণাবলী সঠিকভাবে পরিমাপ করার জন্য এই প্রসঙ্গ কাঠামো কি করছিলেন? ব্যবহার করছিলেন বিজ্ঞানীরা। ঠিক আছে? এই 1800 শতাব্দীর পূর্বে সমীকরণগুলির মধ্যে সম্পর্ক স্থাপন করার জন্য, অর্থাৎ জটিল সমীকরণগুলির মধ্যে সম্পর্ক স্থাপন করার জন্য বিজ্ঞানী গ্যালিলিও এক ধরনের রূপান্তর বিধি প্রচলন করেছিলেন। এক ধরনের কি বিধি প্রচলন করেছিলেন? রূপান্তর বিধি, অর্থাৎ তুলনা বিধি। একটা সমীকরণ থেকে আরেকটা সমীকরণে কিভাবে যাওয়া যায়, একটা বস্তুর গতিকে আরেকটা বস্তুর গতির সাথে কিভাবে তুলনা করা যায়, সেগুলি বোঝানোর জন্য তিনি একটি বিধি উপস্থাপন করেছিলেন। তার নাম অনুসারে সেই বিধিটাকে বলা হয় রূপান্তর বিধি। আমরা রূপান্তর বিধিটা একটু আমার মতো করে সংজ্ঞায়িত করে দেখব, এরপরে আমি সুন্দরভাবে পদার্থবিজ্ঞানের ভাষায় সেটাকে আমরা কি করব? সংজ্ঞায়িত করব। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, আমি আবারও বলতেছি, আজকে আমার 378 নম্বর অনলাইন ক্লাস ইনশাআল্লাহ, এবং তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত এই ক্লাসে সংযুক্ত থাকবে এবং তোমাদের প্রতি আমার অনুরোধ থাকবে, তোমরা প্রত্যেকে নিজেরাই যদি ক্লাসটা শেয়ার করে দাও, তাহলে তোমাদের সাথে থাকা বন্ধু বান্ধবীরা, সায়েন্সের শিক্ষার্থীরা এটা দেখার সুযোগ পাবে। অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস, সুতরাং তোমরা সবাই শেয়ার করে দাও। ঠিক আছে? আমি আজকে গ্যালিলিও রূপান্তরের ক্ষেত্রে কি কি সমীকরণ তৈরি হয় বা কি কি সমীকরণ বিজ্ঞানী গ্যালিলিও উপস্থাপন করছিলেন সেটা তোমাদের সামনে উপস্থাপন করব। প্রথমে আমি গ্যালিলিও রূপান্তরের সংজ্ঞাটা একটু তোমাদের সামনে তুলে ধরবো আমার মতো করে। দেখো
প্রাচীন বলবিদ্যার নীতি অনুসারে কাইলে দেখা না গেলে বা বোঝা না গেলে, কথা শোনা না গেলে আমাকে একটু কমেন্ট বক্সে মেসেজ করে জানাইও। আমি সর্বোচ্চ চেষ্টা করব লেখা যাতে স্পষ্ট হয় এবং কথা যাতে স্পষ্ট হয় সেই ব্যবস্থা করা। তাহলে আমরা লিখতে পারি প্রাচীন বলবিদ্যার নীতি অনুসারে পরস্পর সমবেগে চলমান দুইটি পরস্পর সমবেগে চলমান দুইটি কাঠামোর স্থানাঙ্ক এবং দুইটি কাঠামো মানে প্রসঙ্গ কাঠামো, দুইটি কাঠামোর স্থানাঙ্ক এবং কালামকে দুইটি কাঠামো স্থানাঙ্ক এবং কালাঙ্ককে যে রূপান্তর বিধি দ্বারা কালাঙ্ক মানে সময়াঙ্ক, কালাঙ্ক মানে কি সময়াঙ্ককে কি করব, যে রূপান্তর বিধি দ্বারা সম্পর্ক যুক্ত করা হয় তাকে গ্যালিলীয় রূপান্তর বলে। তাকে কি রূপান্তর বলে? গ্যালিলীয় রূপান্তর বলে। আমি আবার বলতেছি, কাইন্ডলি একটু দেখবা প্রিয় শিক্ষার্থীরা। আমি বলছিলাম যে প্রাচীন বলবিদ্যার নীতি অনুসারে, প্রাচীন বলবিদ্যা মানে কি নিউটনীয় বলবিদ্যা বা ক্লাসিক্যাল মেকানিক্সের নীতি অনুসারে। ক্লাসিক্যাল মেকানিক্সের কারণ শর্ত হিসেবে ক্লাসিক্যাল মেকানিক্স স্থূলকার বস্তু সম্পর্কে আলোচনা করতো, অর্থাৎ ম্যাক্রোস্কোপিক ফেনোমেনন সম্পর্কে তারা কি করতো? আলোচনা করতো। অর্থাৎ মাইক্রোস্কোপিক ফেনোমেনন সম্পর্কে তারা কি করতো না? আলোচনা করতো না। ক্ষুদ্র বস্তু সম্পর্কে তারা আলোচনা করতে পারে নাই, তারা বৃহৎ বস্তু নিয়ে আলোচনা করতো। তাদের ক্ষেত্রে তারা যখন বিজ্ঞানী নিউটন বা গ্যালিলিওর যুগে তারা একটি বস্তুর সাথে আরেকটি বস্তুকে তুলনা করার জন্য বা একটি প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যখন অন্য একটি প্রসঙ্গ কাঠামো আপেক্ষিক বেগে থেকে থাকে, সেই ক্ষেত্রে সেই প্রসঙ্গ কাঠামোর মধ্যে সময় ও স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক করার জন্য একটি রূপান্তর বিধি তারা কি করছিলেন? গ্যালিলিও প্রতিষ্ঠা করেছিলেন। সেই রূপান্তর বিধিকে বলা হয় গ্যালিলীয় রূপান্তর। সেই রূপান্তর বিধিকে কি বলা হয়? গ্যালিলীয় রূপান্তর। তবে শর্ত ছিল যে তাদের ওখানে তারা কি করছিল? প্রাচীন বলবিদ্যার নীতি অনুসরণ করছিল। প্রাচীন বলবিদ্যার কি অনুসরণ করছিল? নীতি অনুসরণ করছিল। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, এই যে গ্যালিলীয় রূপান্তর জানলাম, কিন্তু রূপান্তরটা কি অ্যাকচুয়ালি সেটা একটু আমাদের জানতে হবে। এই পদার্থবিজ্ঞানীরা জটিল সমীকরণগুলোকে লোকের সম্মুখে বা মানুষের সম্মুখে বা বাস্তবিক ক্ষেত্রে কি করার জন্য, যথাযথভাবে প্রকাশ করার জন্য এবং এদের মধ্যে সম্পর্ক স্থাপন করার জন্য, ওই যে জটিল সমীকরণগুলোর মধ্যে যাতে তারা সম্পর্ক স্থাপন করতে পারে, সেই জন্য তারা এক স্থানাঙ্ক কাঠামোর সাথে অন্য স্থানাঙ্ক কাঠামোর মধ্যে তারা কি করছেন? তুলনা করার চেষ্টা করছেন। অর্থাৎ মনে করো আমি এখানে দুইটা চিত্র দিছি, একটা চিত্রে দেখো এস কাঠামো, আরেকটা চিত্রে দেখো এস প্রাইম কাঠামো। এই এস কাঠামোর সাপেক্ষে এস প্রাইম কাঠামোকে তারা কি করার চেষ্টা করছিলেন? তুলনা করেছিলেন। আমি চিত্র দুটিকে একটু পরে বিস্তারিত ব্যাখ্যা করতেছি। আপাতত আমি শুধু এটুকু বলবো, বিজ্ঞানীরা বারবার চেষ্টা করছেন একটি কাঠামোর সাপেক্ষে আরেকটি কাঠামোকে কি করা? তুলনা করা। অর্থাৎ একটি কাঠামোর স্থানাঙ্ক কালাঙ্ক বা সময় এগুলোর সাথে অন্য একটি কাঠামোর স্থানাঙ্ক বা কালাঙ্কের সাথে কি করছেন? তুলনা করছেন। এই তুলনা করতে গিয়ে তারা রূপান্তর বিধি প্রচলন করছিলেন। রূপান্তর বিধিটা আমরা কি দেখবো? যে গাণিতিক ধারা বা বিধি ব্যবহার করে, যে আগে রূপান্তর বিধিটা নাকি রূপান্তর বিধি যে গাণিতিক ধারা বা বিধি ব্যবহার করে, স্থানাঙ্ক কাঠামোর মধ্যে পারস্পরিক সম্পর্ক স্থাপন করা হয়। স্থানাঙ্ক কাঠামোর মধ্যে পারস্পরিক সম্পর্ক স্থাপন করা হয়।
সম্পর্ক স্থাপন করা হয় যে গাণিতিক ধারা বা বিধি ব্যবহার করে স্থানাঙ্ক কাঠামোর মধ্যে সম্পর্ক স্থাপন করা হয় তাদেরকে বলা হয় রূপান্তর বিধি বা ট্রান্সফরমেশন ল। রূপান্তর বিধি বা ট্রান্সফরমেশন ল। ঠিক আছে, রূপান্তর বিধি বা কি বলা হয়? ট্রান্সফরমেশন ল বলা হয়। আমি আবার বলতেছি, কতগুলি গাণিতিক ধারা বা নিয়ম বা বিধি ব্যবহার করে একটি কাঠামোর স্থানাঙ্কের সাথে আরেকটি কাঠামোর স্থানাঙ্কের মধ্যে যে তুলনা বা সম্পর্ক করা হয় সেই কাঠামোকে বলা হয় ট্রান্সফরমেশন ল বা রূপান্তর বিধি। বিজ্ঞানী গ্যালিলিও সর্বপ্রথম এই ট্রান্সফরমেশন ল বা রূপান্তর বিধি প্রচলন করেছিলেন। তার সময়ের পর থেকে ট্রান্সফরমেশন বা রূপান্তর বিধিটা কি হয়ে আসছে? প্রচলিত হয়ে আসছে। এবং গ্যালিলিও নিউটনীয় বলবিদ্যার উপর ভিত্তি করে, প্রাচীন বলবিদ্যার উপর ভিত্তি করে এই সম্পর্কটা বা এই রূপান্তরটা তিনি প্রতিষ্ঠা করছিলেন। তিনি অবশ্যই তার রূপান্তর প্রতিষ্ঠা করতে গিয়ে আপেক্ষিকতার বিশেষ তত্ত্বকে কি করছিলেন? উদাসীন ধরে, অর্থাৎ আপেক্ষিকতার বিশেষ তত্ত্বের প্রতি কোনো প্রকার নজর না দিয়ে তিনি কি করছিলেন? তার রূপান্তর বিধি প্রচলন করছিলেন। অর্থাৎ তিনি সময়কে অ্যাবসোলিউট বা সার্বভৌম ধরে নিয়েছিলেন। সময়কে অ্যাবসোলিউট বা কি ধরে নিয়েছিলেন? সার্বভৌম ধরে নিয়েছিলেন। সুতরাং আমরা সেই ক্ষেত্রে গ্যালিলিওর রূপান্তরের সংজ্ঞাটাকে যদি একটু পরিমার্জন এবং পরিশোধন করে লিখি, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি গ্যালিলিও রূপান্তরের সংজ্ঞাটাকে যদি আমি ওই যে আইনস্টাইনের বিশেষ তত্ত্বকে উদাসীন থেকে বা নিউটনীয় বলবিদ্যার উপর ভিত্তি করে বা প্রাচীনতম বলবিদ্যার উপর ভিত্তি করে যেহেতু গ্যালিলিও রূপান্তর বিধিটা দিয়েছিল, সেহেতু আমি ওই গ্যালিলিও রূপান্তরের সংজ্ঞাটা আরেকটু সুন্দর করে যদি লিখি, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি সময় সার্বভৌম বা অ্যাবসোলিউট সার্বভৌম গণ্য করে, সময়কে সার্বভৌম গণ্য করে এবং আপেক্ষিকতার বিশেষ নীতির প্রতি, আপেক্ষিকতার বিশেষ তত্ত্বের প্রতি উদাসীন থেকে সময়কে সার্বভৌম গণ্য করে এবং আপেক্ষিকতার বিশেষ তত্ত্বের মৌলিক স্বীকার্যদের প্রতি উদাসীন থেকে আপেক্ষিকতার বিশেষ তত্ত্বের মৌলিক স্বীকার্যদ্বয়ের প্রতি উদাসীন থেকে পরস্পরের সাপেক্ষে ধ্রুববেগে ধাবমান দুটি প্রসঙ্গ কাঠামোর স্থানাঙ্ক ও সময়াঙ্কের মধ্যে যে সম্পর্ক আবার বলতেছি, সময়কে সার্বভৌম গণ্য করে এবং আপেক্ষিকতার বিশেষ তত্ত্বের মৌলিক স্বীকার্যদ্বয়ের প্রতি উদাসীন থেকে পরস্পরের সাপেক্ষে ধ্রুববেগে ধাবমান দুটি প্রসঙ্গ কাঠামোর মধ্যে স্থানাঙ্ক ও সময়াঙ্কের সম্পর্ক স্থাপনকারী সমীকরণগুলোকে স্থাপনকারী যে সমীকরণ পাওয়া যায়, সমীকরণগুলিকে বা সম্পর্ক স্থাপনকারী সমীকরণগুলোকে গ্যালিলিও রূপান্তর বলা হয়। কিসের রূপান্তর বলা হয়? গ্যালিলিও রূপান্তর বলা হয়। আমরা প্রথমে যে সংজ্ঞাটা দিয়েছিলাম, সেই ক্ষেত্রে আমরা বলছিলাম গ্যালিলিও রূপান্তর হচ্ছে প্রাচীন বলবিদ্যার বা প্রাচীন পদার্থবিদ্যার বা নিউটনীয় বলবিদ্যার উপর ভিত্তি করে বিজ্ঞানী গ্যালিলিও দুইটি প্রসঙ্গ কাঠামোর বা দুটি বস্তুর স্থানাঙ্ক এবং কালাঙ্কের মধ্যে সম্পর্ক স্থাপন করার জন্য কতগুলি বিধি বা সমীকরণ তিনি উপস্থাপন করছিলেন। সেই বিধি বা সমীকরণগুলিকে বলা হয় গ্যালিলিওর
রূপান্তর। আমরা এখানেও দেখতেছি যে যখন গ্যালিলিও বা নিউটন তাদের সমীকরণগুলি উপস্থাপন করতেছিলেন তখন কিন্তু আইনস্টাইনের জন্ম হয় নাই, ঠিক আছে। এই আইনস্টাইন আসার পরে তাদের এই সমীকরণগুলির প্রতি ততটা কি থাকতেছে না, সমীকরণগুলি কিন্তু কি হয়ে গেছে, গুরুত্বহীন হয়ে গেছে। কারণ আইনস্টাইন দুইটা তত্ত্ব দিয়েছিলেন, একটা আপেক্ষিকতার সাধারণ তত্ত্ব আর একটা আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব। আপেক্ষিকতার সাধারণ তত্ত্বের মধ্যে সবকিছু ঊর্ধ্বে গমনশীল বা নিম্ন গমনশীল যা কিছু আছে সবকিছু নিয়ে আলোচনা করা হয়েছে, কিন্তু বিশেষ তত্ত্বের মধ্যে শুধুমাত্র দুইটি স্বীকার্য নিয়ে আলোচনা করছে। একটা স্বীকার্য হচ্ছে আপেক্ষিকতার নীতি যাকে আমরা বলি, সেটা হচ্ছে যে কোনো প্রসঙ্গ কাঠামোতে সমীকরণগুলি কি হবে, একই রকম হবে পদার্থবিজ্ঞানের সমীকরণগুলি। এবং দ্বিতীয় স্বীকার্য তিনি উপস্থাপন করছিলেন যে কোনো পর্যবেক্ষকের সাপেক্ষে আলোর বেগ সবসময় কি থাকবে, ধ্রুব থাকবে। এই আপেক্ষিকতার স্বীকার্যগুলির প্রতি উদাসীন থেকে বিজ্ঞানী গ্যালিলিও যে রূপান্তর বিধিটা দিয়েছিলেন সেই রূপান্তর বিধিটা হচ্ছে গ্যালিলিও রূপান্তর। সেই রূপান্তর বিধিটা হচ্ছে কি, গ্যালিলিও রূপান্তর। এই যে একটু আমি বিস্তারিত আলোচনা করবো এবং এখান থেকে যে সমীকরণগুলি পাবো সেই সমীকরণগুলি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। এখন মনে করলাম তুমি বা তোমার একজন বন্ধু এস কাঠামোতে থেকে কোন বস্তুর অবস্থা পর্যবেক্ষণ করতেছে। মনে করো উ হচ্ছে তুমি, এই উ পর্যবেক্ষকটা এস কাঠামোতে অবস্থান করতেছে এবং উ প্রাইম পর্যবেক্ষকটা এস প্রাইম কাঠামোতে অবস্থান করতেছে, ঠিক আছে। এই এক কোন না কোন সময়, অর্থাৎ যখন t সমান 0 ছিল, সময় যখন 0 ছিল, তখন এই এস প্রাইম কাঠামোর মূল বিন্দু উ, অর্থাৎ তুমি বা তোমার বন্ধু এই এস কাঠামোর মূল বিন্দুর উপর ছিল, ঠিক আছে। অর্থাৎ যখন সময় 0 ছিল তখন এস প্রাইম কাঠামো এবং এস কাঠামো একই অবস্থানে ছিল। সময় বাড়ার সাথে সাথে এস কাঠামো থেকে ভি বেগের সামনের দিকে গতিশীল হচ্ছে। কি বেগে গতিশীল হচ্ছে? ভি বেগে গতিশীল হচ্ছে। তার মানে এই দুইটি কাঠামোর মধ্যে একটি আপেক্ষিক বেগ বজায় থাকতেছে। একটি কি বেগ বজায় থাকতেছে? আপেক্ষিক বেগ বজায় থাকতেছে, ঠিক আছে। একটা সময় পরে, অর্থাৎ যখন সময় t হয়েছে, অর্থাৎ সময়ের মান যখন সর্বোচ্চ হয়েছে, তখন এই s কাঠামোর সাপেক্ষে s প্রাইম কাঠামোটা vt দূরে অবস্থান করছে। কত দূরে অবস্থান করতেছে? vt দূরে অবস্থান করতেছে। এখন এই s কাঠামোর পর্যবেক্ষক u এবং s প্রাইম কাঠামোর পর্যবেক্ষক u প্রাইম একটি ঘটনা পি বিন্দুতে সংঘটিত হতে দেখছে। একটি ঘটনা কোন বিন্দুতে সংঘটিত হতে দেখছে? পি বিন্দুতে সংঘটিত হতে দেখছে। দেখো পি বিন্দুটা s কাঠামো থেকে x একক দূরে অবস্থান করে। কত দূরে অবস্থান করে? x একক দূরে অবস্থান করে। সুতরাং s কাঠামোর সাপেক্ষে পি বিন্দুর স্থানাঙ্ক হবে, s কাঠামোর সাপেক্ষে পি বিন্দুর স্থানাঙ্ক হবে x y z t, x y z t, x y z t। একইভাবে s প্রাইম কাঠামোতে অবস্থিত পর্যবেক্ষক u প্রাইম এই পি বিন্দুর অবস্থানের স্থানাঙ্ককে দেখতে পেয়েছেন x প্রাইম y প্রাইম z প্রাইম t প্রাইম, x প্রাইম y প্রাইম z প্রাইম t প্রাইম। এবং পি বিন্দুটা তখন s প্রাইম অবস্থান থেকে বা s প্রাইম কাঠামো থেকে x প্রাইম দূরত্বে অবস্থান করতেছে। এখানে দেখো প্রিয় শিক্ষার্থী, আমি বলেছিলাম s কাঠামোর সাপেক্ষে s প্রাইম কাঠামোটা x অক্ষ বরাবর b বেগে গতিশীল। কি অক্ষ বরাবর b বেগে গতিশীল? শুধুমাত্র x অক্ষ বরাবর b বেগে গতিশীল। এখানে y অক্ষ বা z অক্ষ বরাবর কোনো কি হচ্ছে না, পরিবর্তন হচ্ছে না। তাহলে আমি এখন লিখতে পারি, মনে করি t সমান 0 সময়ে s এবং s প্রাইম কাঠামো একই অবস্থানে ছিল, ঠিক আছে। এবং t সমান এবং সময় বৃদ্ধির সাথে সাথে s কাঠামোর সাপেক্ষে ভি বেগে গতিশীল, ঠিক আছে। t সময় পরে s এবং s প্রাইম কাঠামোর মধ্যবর্তী দূরত্ব হবে। t সময় পরে s এবং s প্রাইম কাঠামোর মধ্যবর্তী দূরত্ব হবে vt, যেটা আমরা এই যে এখানে দেখালাম, ঠিক আছে। এখন vt,
ঠিক আছে। এখন S স্থানের মধ্যে অবস্থিত পর্যবেক্ষক S স্থানের মধ্যে অবস্থিত পর্যবেক্ষক ও একটি ঘটনা P বিন্দু ও একটি ঘটনা S স্থানের মধ্যে অবস্থিত, এভাবে লিখি S স্থানের মধ্যে অবস্থিত ও পর্যবেক্ষক P বিন্দুতে সংঘটিত একটি ঘটনা স্থানাঙ্ক পর্যবেক্ষণ করেন x y z t আমি আবার বলতেছি ও পর্যবেক্ষক অর্থাৎ S স্থানের মধ্যে যে পর্যবেক্ষকটি ছিল সেই পর্যবেক্ষক ও P বিন্দুতে সংঘটিত হওয়া ঘটনা স্থানাঙ্ক পর্যবেক্ষণ করছে x y z t এবং S প্রাইম কাঠামোতে অবস্থিত ও প্রাইম পর্যবেক্ষক উক্ত ঘটনার স্থানাঙ্ক পর্যবেক্ষণ করেন উক্ত ঘটনার স্থানাঙ্ক পর্যবেক্ষণ করেন x প্রাইম y প্রাইম z প্রাইম t প্রাইম x প্রাইম y প্রাইম z প্রাইম t প্রাইম। দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে S প্রাইম কাঠামোর সাপেক্ষে v বেগে গতিশীল। এখানে S প্রাইম কাঠামোর সাপেক্ষে v আপেক্ষিক বেগে গতিশীল। সেটা আমরা দেখতেছি, ঠিক আছে। v আপেক্ষিক বেগে গতিশীল, ঠিক আছে। সুতরাং S হতে P বিন্দুর v আপেক্ষিক বেগে এখানে x অক্ষ বরাবর গতিশীল লিখতে হবে। v আপেক্ষিক বেগে x অক্ষ বরাবর গতিশীল। সুতরাং S হতে P বিন্দুর দূরত্ব x, S প্রাইম হতে P বিন্দুর দূরত্ব x প্রাইম হতে P বিন্দুর দূরত্ব কি x প্রাইম, ঠিক আছে। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখতেছি দেখো এই যে দূরত্ব S থেকে দূরত্ব v, তাই না? তাহলে S থেকে দূরত্ব v সমান x এবং S প্রাইম থেকে দূরত্ব v প্রাইম x এই দূরত্ব কি হবে x প্রাইম হবে, তাই না? তাহলে আমি এই x ইকুয়াল vt প্লাস x প্রাইম লিখতে পারি কিনা দেখো তো। x ইকুয়াল vt প্রাইম x প্রাইম, কারণ আমরা দেখতেছি যে যখন s প্রাইম ও বিন্দু হতে s প্রাইম অর্থাৎ ও প্রাইম বিন্দুতে গেছে তখন সে দূরত্ব অতিক্রম করছে vt, কি vt, এবং p বিন্দুর দূরত্ব যদি ও পর্যবেক্ষক থেকে x হয় এবং ও প্রাইম পর্যবেক্ষক থেকে x প্রাইম হয় তাহলে x ইকুয়াল x প্রাইম প্লাস vt হবে। x ইকুয়াল x প্রাইম প্লাস vt হবে, vt হবে। তাহলে আমরা লিখতে পারি সেহেতু S কাঠামো হতে দূরত্ব S প্রাইম কাঠামো হতে দূরত্বে vt পরিমাণ বেশি হবে। vt পরিমাণ কি হবে বেশি হবে সেটা আমরা দেখতেছি। সুতরাং আমরা লিখতে পারি x ইকুয়াল x প্রাইম প্লাস vt। x ইকুয়াল x প্রাইম প্লাস vt লিখতে পারি কিনা দেখো তো। এই x ইকুয়াল x প্রাইম প্লাস vt, x ইকুয়াল x প্রাইম প্লাস vt। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x প্রাইম সমান x মাইনাস vt, x প্রাইম সমান x মাইনাস vt। অর্থাৎ দুটি প্রসঙ্গ কাঠামো যাদের একটি আরেকটির সাপেক্ষে v
ভি আপেক্ষিক বেগে গতিশীল, সেই ক্ষেত্রে এস কাঠামোর সাপেক্ষে পর্যবেক্ষক যে দূরত্ব অর্থাৎ কোন সংঘটিত হওয়ার ঘটনার অবস্থানের যে দূরত্ব পরিমাপ করবে, এস প্রাইম কাঠামোর সাপেক্ষে যে পর্যবেক্ষক রয়েছে সেই পর্যবেক্ষক ওই ঘটনাটির অবস্থানের যে দূরত্ব নির্ণয় করবে সেই দূরত্বের মধ্যে সমীকরণ হবে x প্রাইম সমান x মাইনাস vt। অর্থাৎ আমি প্রথম কাঠামোর স্থানাঙ্ককে দ্বিতীয় কাঠামোর স্থানাঙ্কে কি করলাম, রূপান্তর করলাম। এটাই গ্যালিলিও রূপান্তরে x অক্ষ বরাবর গতিশীল কাঠামোর সমীকরণ। x অক্ষ বরাবর গতিশীল কাঠামোর অবস্থানে রূপান্তর সমীকরণ। অবস্থানের কি সমীকরণ? রূপান্তর সমীকরণ। প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পারছো। এই এক নম্বরে x প্রাইম ইকুয়াল x মাইনাস vt। দেখো আমি x ছিল প্রথম কাঠামোর অবস্থান এবং x প্রাইম ছিল দ্বিতীয় কাঠামোর অবস্থান। তাহলে আমি প্রথম কাঠামোর অবস্থানকে কোন কাঠামোর অবস্থান দ্বারা প্রকাশ করলাম? দ্বিতীয় কাঠামোর অবস্থান দ্বারা প্রকাশ করলাম। অর্থাৎ আমি প্রথম কাঠামোর সমীকরণগুলিকে দ্বিতীয় কাঠামোর সমীকরণে কি করলাম, রূপান্তর করলাম। ঠিক আছে, এখন আমরা দেখব যে আমরা শুরুতেই বলছিলাম কাঠামোগুলি x অক্ষ বরাবর v বেগে গতিশীল। কাঠামোগুলি x অক্ষ বরাবর কি বেগে গতিশীল? v বেগে গতিশীল। y অক্ষ বা z অক্ষ বরাবর বেগের কোনো কি হয় না, পরিবর্তন হয় না, বা y অক্ষ বরাবর বা z অক্ষ বরাবর কোনো আপেক্ষিক গতি ছিল না। যেহেতু y অক্ষ এবং z অক্ষ বরাবর কোনো আপেক্ষিক গতি নেই, কোনো আপেক্ষিক গতি নেই, সেহেতু y সমান হবে y প্রাইম, z সমান হবে z প্রাইম এবং t সমান হবে t প্রাইম। t সমান হবে কি প্রাইম? t প্রাইম। এটাকে আমি 2 নং সমীকরণ দিলাম, এটাকে আমি 3 নং সমীকরণ দিলাম, এটাকে আমি 4 নং সমীকরণ দিলাম। তাহলে আমরা দেখতেছি যে দুইটি প্রসঙ্গ কাঠামো একটির সাপেক্ষে আরেকটি আপেক্ষিক বেগে থাকলে দুইটি প্রসঙ্গ কাঠামোর একটির সাপেক্ষে আরেকটি আপেক্ষিক বেগে থাকলে গ্যালিলিও রূপান্তর সমীকরণগুলো হবে সমীকরণগুলি দ্বারাই কি দাঁড়ায়? x প্রাইম ইকুয়াল x মাইনাস vt, y প্রাইম ইকুয়াল x প্রাইম ইকুয়াল x মাইনাস vt, y প্রাইম ইকুয়াল কি y, z প্রাইম ইকুয়াল z এবং t প্রাইম ইকুয়াল t। এই সমীকরণটাই হচ্ছে মূলত কিসের সমীকরণ? এই সমীকরণটাই হচ্ছে মূলত গ্যালিলিও রূপান্তর সমীকরণ। এই সমীকরণটা কিসের সমীকরণ? গ্যালিলিও রূপান্তর সমীকরণ। এটাকে যদি আমি একটু সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, সমীকরণ সাপেক্ষে অন্তরীকরণ করি, সেই ক্ষেত্রে অর্থাৎ এই সমীকরণগুলিকে যদি আমি সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করি, সেই ক্ষেত্রে বিভিন্ন উপাংশ বরাবর বেগের রূপান্তর বিধি পাই। বিভিন্ন উপাংশ বরাবর কিসের রূপান্তর বিধি পাবো? বেগের রূপান্তর বিধি পাবো। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, 5 নং সমীকরণকে যদি আমি সময়ের সাপেক্ষে ব্যবকলন করি, 5 নং সমীকরণকে, এটা 5 নং সমীকরণ ছিল, 5 নং সমীকরণকে যদি সময়ের সাপেক্ষে ব্যবকলন করা হয় তবে বিভিন্ন উপাংশ বরাবর, বিভিন্ন অক্ষ বরাবর বেগের উপাংশ পাওয়া যায়। যদি আমি এই 5 নং সমীকরণগুলিকে কি করি, সময়ের সাপেক্ষে ব্যবকলন করি, সেই ক্ষেত্রে বিভিন্ন অক্ষ বরাবর বেগের উপাংশ পাই। যেমন অর্থাৎ dx প্রাইম বাই dt সমান ddt অফ x মাইনাস vt, ddt অফ x মাইনাস কি vt, বা আমি এটাকে লিখতে পারি ddt অফ
x মাইনাস দেখো b ধ্রুবরাশি t এর সাপেক্ষে b ধ্রুবরাশি d কে বের করে দিলাম d dt অফ t d dt অফ k t। এখন এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, এটাকে যদি আমি ইয়া করি, তাহলে আমরা জানি যে ব্যাক বাই সরি সরণ বাই সময় সমান ব্যাক, সরণ বাই সময় সমান কি ব্যাক। তাহলে এটা হয়ে যাবে v প্রাইম, এটা হয়ে যাবে কি প্রাইম v প্রাইম। তাহলে v প্রাইম এটা x বরাবর, সুতরাং vx প্রাইম হবে vx প্রাইম সমান এখান থেকে আসবে vx মাইনাস শুধু v, কারণ d dt অফ t সমান 1 হয়ে যাবে, d dt অফ t সমান কি হয়ে যাবে 1 হয়ে যাবে। এটাকে আমি 6 নং দিলাম, এটাকে কয় নং দিলাম 6 নং দিলাম। এবং আমি যদি ওইটাকে ডিফারেন্সিয়েট করি y প্রাইম d dt অফ y প্রাইম সমান d dt অফ y, d dt অফ কি y, বা আমি এটাকে এভাবে লিখতে পারি, কেন একটু দেখবা vy প্রাইম সমান vy, এটাকে 7 নং দিলাম, এটা কয় নং দিলাম 7 নং দিলাম। একইভাবে আমি z বরাবর দেখব, z বরাবর যদি দেখি এবং d dt অফ z প্রাইম সমান d dt অফ z ইকুয়াল vz প্রাইম সমান vz, সমীকরণ 8। এবং আমি যদি t কে ডিফারেন্সিয়েট করি সেই ক্ষেত্রে আমরা পাবো, দেখো t কে ডিফারেন্সিয়েট করলে আমরা কি পেয়ে যাব 1 পেয়ে যাব। তাহলে আমরা দেখব যে যদি গ্যালিলিও রূপান্তরগুলিকে আমি ব্যাগের উপাংশে রূপান্তর করতে যাই সেই ক্ষেত্রে আমরা পাবো x অক্ষ বরাবর ব্যাগের উপাংশ হবে vx প্রাইম ইকুয়াল vx মাইনাস v, এবং y অক্ষ বরাবর ব্যাগের উপাংশ হবে vy প্রাইম সমান vy, z অক্ষ বরাবর ব্যাগের উপাংশ হবে vz প্রাইম সমান vz। প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা দেখতেছি 5 নম্বর সমীকরণ আমরা যেটা পাইছিলাম সেটাই হচ্ছে মূলত গ্যালিলিও রূপান্তরের সমীকরণ। গ্যালিলিও রূপান্তরের সমীকরণটা কি ছিল? তারা দেখতে পেয়েছিলেন যে পদার্থবিজ্ঞানের জটিল জটিল সমীকরণগুলিকে সহজেই উপস্থাপন করা যায় না, তখন তারা সঠিকভাবে বা যথাযথভাবে উপস্থাপন করার জন্য এবং তাদের গুণাবলী পরিমাপ করার জন্য তারা প্রসঙ্গ কাঠামোর সহযোগিতা নিয়েছিলেন। এই প্রসঙ্গ কাঠামোর সহযোগিতা নিতে গিয়ে তারা দেখছেন যে একটি প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যখন আরেকটি প্রসঙ্গ কাঠামোর স্থানাঙ্ক এবং কালাঙ্কের মধ্যে সম্পর্ক স্থাপন করা হয় সেই ক্ষেত্রে রূপান্তর বিধি চলে আসে, অর্থাৎ একটা কাঠামো থেকে আরেকটা কাঠামোতে রূপান্তর করতে হয়। এবং এই ঘটনাটা সর্বপ্রথম প্রচলন করছিলেন বিজ্ঞানী গ্যালিলিও। এই বিজ্ঞানী গ্যালিলিও প্রচলন করছিলেন বিদায় তার নাম অনুসারে সেই রূপান্তরকে বলা হয় গ্যালিলিওর রূপান্তর। তিনি কিন্তু প্রথমে তার রূপান্তরগুলি শুধুমাত্র প্রাচীন বলবিদ্যার নীতি অনুসরণ করে করেছিলেন। প্রাচীন বলবিদ্যার নীতি অনুসরণ করে মানে কি, তিনি সেখানে আপেক্ষিকতার বিশেষ তত্ত্বকে কোনো ধরনের গুরুত্ব দেন নাই, কারণ তখন তো আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব প্রতিষ্ঠিত হয় নাই। তাহলে আপেক্ষিকতার বিশেষ তত্ত্বের প্রতি উদাসীন থেকে সময়কে অ্যাবসলিউট বা সার্বভৌম কল্পনা করে তিনি এই রূপান্তর বিধি করছিলেন। তার রূপান্তর অনুযায়ী দুইটি কাঠামো থাকতে হবে, এই দুটি কাঠামোর সাপেক্ষে কোনো একজন পর্যবেক্ষক বা দুইজন পর্যবেক্ষক কোনো একটি ঘটনার যে সংঘটিত হওয়ার যে সময় অবস্থান সেটাকে তারা পরিমাপ করবে এবং তাদের মধ্যে সম্পর্ক স্থাপন করবে, এবং সেই ক্ষেত্রে অবশ্যই একটি কাঠামোর সাপেক্ষে আরেকটি কাঠামো ধ্রুব বেগে বা আপেক্ষিক বেগে গতিশীল থাকতে হবে। এখানে এস কাঠামোর সাপেক্ষে এস প্রাইম কাঠামো গতিশীল ছিল এবং পি বিন্দুতে সংঘটিত হয়ে একটি ঘটনার জন্য এস কাঠামোর অবস্থিত পর্যবেক্ষক এবং এস প্রাইম কাঠামো অবস্থিত পর্যবেক্ষকের পর্যবেক্ষণ তুলনা করে আমরা একটা সমীকরণ পেয়েছিলাম। সেই সমীকরণটা ছিল x প্রাইম ইকুয়াল x মাইনাস বিটি, x অক্ষ বরাবর গতিশীল হলে এবং y অক্ষ ও z অক্ষ বরাবর কোনো আপেক্ষিক গতির পরিবর্তন ছিল না বিদায় y প্রাইম সমান y, z প্রাইম সমান z এবং t প্রাইম সমান t। এই ঘটনাগুলি পেয়েছিলাম, এই সমীকরণগুলি পেয়েছিলাম। এই সমীকরণগুলি মূলত গ্যালিলিওর রূপান্তর সমীকরণ। এখন দেখো বিপরীত রূপান্তর সমীকরণ, গ্যালিলিওর বিপরীত রূপান্তর সমীকরণ। গ্যালিলিওর বিপরীত রূপান্তর সমীকরণগুলি একটু দেখো। গ্যালিলিওর বিপরীত রূপান্তর সমীকরণ, বিপরীত রূপান্তর সমীকরণ অর্থাৎ গ্যালিলিওর এই ক্ষেত্রে দেখো এই যে s থেকে s প্রাইম কাঠামোর দিকে গেছে, তাই না? s থেকে s প্রাইম কাঠামোর দিকে গেছে। এখন যদি s থেকে s প্রাইম কাঠামোর দিকে না আসে, উল্টা দিকে আসতো, s থেকে s প্রাইম কাঠামোর দিকে যদি না আসে, s প্রাইম থেকে যদি s কাঠামোর দিকে আসতো সেই ক্ষেত্রে v এর পরিবর্তে অর্থাৎ s থেকে s কাঠামো s প্রাইম কাঠামোর দিকে না গিয়ে যদি s প্রাইম কাঠামো থেকে s এর দিকে আসতো সেই ক্ষেত্রে v এর পরিবর্তে
মাইনাস ভি হতো, কি হতো মাইনাস ভি হতো। এবং এবং সেই ক্ষেত্রে যে রূপান্তর পাওয়া যেত, সেই ক্ষেত্রে যে রূপান্তর পাওয়া যায়, যে রূপান্তর পাওয়া যায়, সেই ক্ষেত্রে যে রূপান্তর পাওয়া যায় তাদের গ্যালিলিওর বিপরীত রূপান্তর বলা হবে। গ্যালিলিওর বিপরীত রূপান্তর বলা হবে, বিপরীত রূপান্তর বলা হবে, ঠিক আছে। তাদের গ্যালিলিওর বিপরীত রূপান্তর বলা হবে এবং সেগুলো হবে সেগুলো দেখো, সেগুলো কি হবে, সেগুলো হবে x সমান x প্রাইম, y সমান y প্রাইম, z সমান z প্রাইম এবং t সমান t প্রাইম, t সমান কি প্রাইম, t প্রাইম। এই যে এখানে আমি 9 নং সমীকরণ দিলাম, এই 9 নং সমীকরণগুলো হলো গ্যালিলিওর বিপরীত রূপান্তর সমীকরণ, গ্যালিলিওর বিপরীত রূপান্তর সমীকরণ। অর্থাৎ পূর্বের অবস্থান থেকে আবার আগের জায়গায় চলে আসবে। দেখো এই গতিটা এখানে ছিল, এখন এই গতিটা যদি এখানে চলে আসে তাহলে পি বিন্দু থেকে x অক্ষের দূরত্বটা এবং s কাঠামো বা s প্রাইম কাঠামোর দূরত্বটা কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। s কাঠামো বা s প্রাইম কাঠামোর দূরত্বটা কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, লেখা না বুঝলে আমাকে জিজ্ঞেস করিও, আমি চেষ্টা করব লেখা বুঝিয়ে স্পষ্ট করার জন্য। এবং কথাগুলি স্পষ্ট বোঝা না গেলে সেই ক্ষেত্রেও আমাকে একটু জানাবা, আমি চেষ্টা করব কথাগুলি স্পষ্ট শোনা যায় মতো বলার জন্য। তাহলে তোমরা গ্যালিলিওর বিপরীত রূপান্তরটা দেখো। আর এখন আমি গ্যালিলিওর রূপান্তরের সীমাবদ্ধতা নিয়ে একটু আলোচনা করব। আজকের ক্লাস শেষ করে দেব, গ্যালিলিওর রূপান্তরের সীমাবদ্ধতা নিয়ে একটু আলোচনা করে আমি আজকের ক্লাসটা শেষ করে দেব। গ্যালিলিওর রূপান্তরের সীমাবদ্ধতা, গ্যালিলিওর রূপান্তরের সীমাবদ্ধতা, ঠিক আছে। গ্যালিলিওর রূপান্তরের কি সীমাবদ্ধতা, দেখো গ্যালিলিওর রূপান্তর আপেক্ষিকতার বিশেষ তত্ত্বকে অনুসরণ করে না, সেটা আমরা আগে থেকেই জানি। কারণ তারা আপেক্ষিকতার বিশেষ তত্ত্বের প্রতি উদাসীন থেকে তারা এই রূপান্তরটা দিয়েছিলেন, অর্থাৎ তিনি এই রূপান্তরটা দিয়েছিলেন। অর্থাৎ 1800 সালের পূর্বে বিজ্ঞানী আইনস্টাইন বা বিশেষ তত্ত্ব উপস্থাপন করা হয় নাই বিধায় তারা এই তত্ত্ব সম্পর্কে জানতেন না। সুতরাং তারা প্রাচীন বলবিদ্যা বা গতিবিদ্যার নিয়ম অনুসারে তারা এই রূপান্তরটা দিয়েছেন। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, এক নাম্বার সীমাবদ্ধতা হচ্ছে আইনস্টাইনের বিশেষ তত্ত্বের স্বীকার্য অনুসারে প্রসঙ্গ কাঠামোতে পদার্থবিজ্ঞানের সমীকরণগুলি একই প্রকার থাকবে। দেখো আমি এখানে লিখতেছি না, আমি মুখে বলতেছি। আইনস্টাইনের বিশেষ তত্ত্বের প্রথম স্বীকার্য অনুযায়ী শর্ত ছিল প্রথম, মানে যে কোনো কাঠামোতে পদার্থবিজ্ঞানের সমীকরণগুলি একই রূপ থাকবে। যে কোনো কাঠামোতে পদার্থবিজ্ঞানের সমীকরণগুলি কি থাকবে, একই রূপ থাকবে, ঠিক আছে। কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যায় যে তড়িৎ বিজ্ঞান এবং অন্যান্য ক্ষেত্রে বা তড়িৎ চুম্বকীয় ক্ষেত্রে এই সমীকরণগুলি বা গ্যালিলিও রূপান্তর অভিন্ন নয়। গ্যালিলিও রূপান্তর কি নয়, অভিন্ন নয়। আমি আবার বলতেছি, আমরা আইনস্টাইনের বিশেষ তত্ত্বের প্রথম স্বীকার্য অনুযায়ী জানতাম যে কি করতে হবে, যে কোনো কাঠামোতে পদার্থবিজ্ঞানের সূত্রগুলি একই রূপ হতে হবে। কিন্তু গ্যালিলিও রূপান্তরের ক্ষেত্রে এসে দেখা গেছে যে তড়িৎ চৌম্বকীয় বিজ্ঞান বা তড়িৎ বিজ্ঞান ও চৌম্বকের ক্ষেত্রে যে সমীকরণগুলি আছে সেই সমীকরণগুলি ভিন্ন ভিন্ন কাঠামোতে একই রকম নয়, যা গ্যালিলিও রূপান্তরের একটি অন্যতম সীমাবদ্ধতা বা আইনস্টাইনের প্রথম স্বীকার্যের লঙ্ঘন। কি লঙ্ঘন। এবং দ্বিতীয় 2 নাম্বার হচ্ছে যে, দেখো 2 নাম্বার হচ্ছে যে, দেখো আমি এখানে লিখতেছি না, লিখতে পারতেছি না, ইচ্ছে করতেছি না, তোমরা মুখে একটু শুনে নাও। 2 নাম্বার হচ্ছে যে দ্বিতীয় স্বীকার্য অনুযায়ী আলুর ব্যাগ সব কাঠামোতে বা সব পর্যবেক্ষণের সাপেক্ষে কি হতে হবে, সমান হতে হবে। আলুর ব্যাগ সব পর্যবেক্ষণের সাপেক্ষে সমান হতে হবে। কিন্তু এখানে আমরা দেখতেছি যে যদি s কাঠামোতে x অক্ষের দিকে পরিমাপ করে, আলুর দ্রুতি s পাওয়া যায়, আলুর দ্রুতি কি পাওয়া যাবে, s, আলুর দ্রুতি c পাওয়া যাবে। কখন, যখন s কাঠামোকে x অক্ষের দিকে পরিমাপ করে এবং যখন তার বিপরীত দিকে পরিমাপ করে তখন তার কি করে। আবার দেখো, আমি যদি এই যে s কাঠামোতে পরিমাপ করলে পাচ্ছি যে c, আমি যদি s প্রাইম কাঠামোতে পরিমাপ করি, কোন কাঠামোতে পরিমাপ করি, s প্রাইম কাঠামোতে পরিমাপ করি, সেই ব্যাগটা হয়ে যাবে c - b, সেই ব্যাগটা হয়ে যাবে কি c -
বি। আমি আবার বলতেছি, বিজ্ঞানী আইনস্টাইন বলছেন তার বিশেষ তত্ত্বে সব কাঠামোতে সব পর্যবেক্ষকের সাপেক্ষে আলোর বেগ কি থাকবে? ধ্রুব থাকবে। আমি এখানে দুইটা কাঠামো নিয়েছি, একটা এস কাঠামোর সাপেক্ষে যদি আলোর বেগ সি হয় কি বরাবর? এক্স অক্ষ বরাবর। এস প্রাইম কাঠামোর সাপেক্ষে আলোর বেগ হয়ে যাবে সি মাইনাস বি, কারণ এস প্রাইম কাঠামোর একটি কি রয়েছে? বেগ রয়েছে, আপেক্ষিক বেগ রয়েছে, সুতরাং সি মাইনাস কি হয়ে যাবে? বি হয়ে যাবে। এই ক্ষেত্রে আমরা দেখতেছি যে গ্যালিলিওর রূপান্তর আইনস্টাইনের বিশেষ তত্ত্বের দ্বিতীয় স্বীকার্যকে কি করতেছে না? সমর্থন করতেছে না, অর্থাৎ লঙ্ঘন করতেছে। তার মানে আমরা দেখতেছি যে গ্যালিলিওর রূপান্তরটা পদার্থবিজ্ঞানের রূপান্তর বিধির জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি পার্ট হলেও এর অনেকগুলি সীমাবদ্ধতা রয়েছে, যার কারণে এটাকে সংশোধনের প্রয়োজন পড়ে। অর্থাৎ গ্যালিলিও রূপান্তরকে, অর্থাৎ পদার্থবিজ্ঞানের জটিল জটিল বিষয়গুলিকে প্রকাশ করার জন্য অবশ্যই রূপান্তর বিধি দরকার হচ্ছে, এবং এই রূপান্তর বিধি গ্যালিলিও যেটা দিয়েছিলেন সেই রূপান্তর বিধির মধ্যে যেহেতু সংশোধনের প্রয়োজন পড়তেছে, পরবর্তীতে আরেকজন বিজ্ঞানী যার নাম ছিলেন বিজ্ঞানী লরেন্স, তিনি এসে গ্যালিলিওর রূপান্তরকে কি করছেন? সংশোধন করছেন এবং আপেক্ষিকতার বিশেষ তত্ত্বের স্বীকার্যগুলিকে যাতে সমর্থন করে সেই ব্যবস্থা করে গেছেন। আমরা আগামী ক্লাসে লরেন্সের রূপান্তর বিধি নিয়ে আলোচনা করব। তোমরা একটু বাসায় মনোযোগী হয়ে পড়ে নিও, কারণ এটা অনেক কঠিন একটা টপিকস। লরেন্সের রূপান্তর আমি পড়াইলে বুঝতে পারবে না। তোমরা যদি বাসায় একটু কি করো, অংশটা অর্থাৎ লরেন্সের রূপান্তর পার্ট একটু তোমরা পড়ে আসো, তাহলে তোমাদের বুঝতে সহযোগিতা হবে। প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্ত। আমি তোমাদের আরেকটা কথা বলে যাচ্ছি, যেটা প্রতিদিন বলে যাই, তোমরা সময়ের প্রতি গুরুত্ব দাও। সময় অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। আর আগামী 9 তারিখ তো তোমরা অ্যাসাইনমেন্ট জমা দিতে আসতেছো। যদি লকডাউন শিথিল হয় তাহলে তোমরা অবশ্যই 9 তারিখ অ্যাসাইনমেন্ট জমা দিতে আসতেছো। এই অ্যাসাইনমেন্ট জমা দিতে আসলে তোমরা যারা প্রিয় শিক্ষার্থী আসো কক্সবাজার সিটি কলেজের সকল বিভাগের শিক্ষার্থী, আর্টস, কমার্স, সায়েন্স যারা পরীক্ষা দিবে, তোমরা অবশ্যই একটু কলেজে এসে ওই যে তোমাদের অফিসে গনি বাই অথবা বাবুল ভাইয়ের সাথে তোমাদের কলেজের কাজকর্মগুলি নিয়ে একটু আলোচনা করে যাই, ঠিক আছে? কারণ তোমাদের ফর্ম ফিল আপের ডেট তোমরা জানো 12 তারিখ থেকে 25 তারিখের মধ্যে কলেজ থেকে ইনপুট করতে হবে তোমাদের তথ্যগুলি। সেই ইনপুট অনুযায়ী তোমাদের মোবাইলে বোর্ড থেকে মেসেজ আসবে, সেই মেসেজের উপর ভিত্তি করে যাদের যাদের কাছে মেসেজ আসবে তারাই শুধুমাত্র কি করতে পারবে? ফর্ম ফিল আপ করতে পারবে। আর সবচেয়ে বড় কথা, করোনা মহামারীতে সবাই সচেতন থাকবে, মুখে মাস্ক করবে এবং বাড়ি থেকে বের হবে না, সময়কে গুরুত্ব দিবে, নিজের পড়ালেখা করবে। এবং বন্যাকালীন সময়ে যদিও বা আজকে বৃষ্টি হচ্ছে না, তারপরেও দেখা যাবে যে আশেপাশের পরিবারগুলিতে যদি কোনো বড় ধরনের সমস্যা হয়, সেই ক্ষেত্রে তোমরা সর্বোচ্চটাই কি করবে? সহযোগিতা করার চেষ্টা করবে যাদের সামর্থ্য আছে। কারণ তুমি যদি সহযোগিতা করো তাহলে তোমার সৃষ্টিকর্তা তোমাকে সহযোগিতা করবে। এটাই তো নিয়তি, তাই না? এটা তোমরা আমার চেয়ে ভালো জানো। আজকে এই পর্যন্ত। আমার জন্য একটু দোয়া করিও, ভালো থাকিও। আসসালামু আলাইকুম।